আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা। আমরা মাঝখানে 2-3 দিন ক্লাস অফ রাখছি, কারণ হচ্ছে রোজার আপনার কি বলে টাইমের সাথে টাইম মিলানো। প্রথম একদিন 2 দিনের অভিযোজন ক্ষমতার একটা ব্যাপার আছে, রাইট? কজ অনেকদিন পর একটা নতুন রুটিন, অনেকদিন পর একটা নতুন শিডিউল, সবারই ডে টু ডে লাইফে রুটিনের পরিবর্তন আসবে। তো স্বাভাবিক, এই জন্য আমরা 2 দিন চেক করলাম যে আসলে কোন টাইমটা হচ্ছে গিয়ে সুবিধাজনক হবে ক্লাস নেওয়ার জন্য। ওকে, তো যেটা বলতেছিলাম, আমাদের 3টা চ্যাপ্টার শেষ হয়েছে। কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে? 3টা চ্যাপ্টার শেষ হয়েছে। কি কি শেষ হয়েছে আসেন আমরা একটু চেক করি। আমাদের গুণগত শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের কর্মমুখী শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের ল্যাবরেটরি শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি শেষ করব? অর্থনৈতিক, ইনশাআল্লাহ। এত কিছু রাইখা অর্থনৈতিক রসায়ন কেন? ওকে, 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 কুল কুল কুল, খেয়াল করে দেখেন। এইখান থেকে কিন্তু ষষ্ঠ প্রশ্ন দিল। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার মানে লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম? ওই যে এমএসডিএস, ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট, মনে আছে? হ্যাঁ। তারপরে ওই যে ওই দিন ডেন্টালে পরীক্ষা হইলো না, কোন জায়গায় জানি, চট্টগ্রামের পলবঙ্গি ব্যালেন্সের একটা ইয়া দিছিল। তো মানে আপনি বুঝতেই পারতেছেন যে এই চ্যাপ্টার গুলা আপনি কখনো কি করতে পারবেন না, স্কিপ করতে পারবেন না, পসিবলই না, রাইট? আমাদের যে মেডিকেমিস্ট্রি লাস্ট হোপ ছিল, মেডিকেমিস্ট্রি লাস্ট হোপেও কিন্তু আমরা অর্থনৈতিক রসায়ন পড়াইছি। আপনি বলতে পারেন ভাইয়া সিলেবাসে না, এইসব আমারে বলবেন না। ওকে, আপনার অ্যাডমিশনে কি সিলেবাসে আছে না সিলেবাসে আছে ওইটা না জেনে না তো আর পড়াইতে আসি নাই, আসে নাই। ওকে, আমি যেহেতু পড়াচ্ছি অর্থনৈতিক রসায়ন, আপনি অর্থনৈতিক রসায়ন পড়বেন। ওকে, যেমন কর্মমুখী ল্যাবরেটরি এইগুলাতে 5 ঘন্টা 6 ঘন্টা সময় দেওয়ার দরকার নাই। 40 মিনিট 45 মিনিট সময় দিলে গুড এনাফ। এন্ড আমরা কিন্তু এই 40-45 মিনিট সময়ের বেশি দিব না, রাইট? অর্থনৈতিক রসায়নেও কি 40-45 মিনিটের বেশি সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনি এই অর্থনৈতিক রসায়ন হয়তো 30 মিনিটও হইতে পারে। তো আপনি এই অর্থনৈতিক রসায়ন আমি যে 30 মিনিট পড়াবো, ওই 30 মিনিট পড়বেন, শেষ। পরীক্ষায় আসুক না আসুক ওইটা তো আপনার ব্যাপার না, ওটা আমার ব্যাপার, তাই না? তো যা পড়াবো আপনি তা পড়বেন। এরপরে দেখবেন আমাদের কাজ আগায় গেছে। মানে এগুলো হচ্ছে মরা চ্যাপ্টার, বুঝছেন? কর্মমুখী ল্যাবরেটরি অর্থনৈতিক, এগুলো হচ্ছে মরা চ্যাপ্টার। তো মরা চ্যাপ্টার গুলো আমরা আগে শেষ করব। ওকে, দেন আমাদের রিলিফ থাকবে। এরপরে সবগুলো কি চ্যাপ্টার থাকবে? মেইন চ্যাপ্টার থাকবে। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, আল্লাহ মাবুদ, ওফ, মানে কত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, রাইট? রাসায়নিক পরিবর্তন, পরিবেশ, পরিমাণ, তড়িৎ, অর্গানিক, মানে কি আমাদের মেজর যেই 6টা চ্যাপ্টার থাকবে, ওই 6টা চ্যাপ্টার আমরা ইনশাআল্লাহ 20 থেকে 25 রোজার মধ্যে, মানে ঈদের আগে শেষ করাই দিব। মানে মোটামুটি এটাই হচ্ছে কথা, এই মাসের ভিতরে শেষ করতে হবে, তাই না? ওকে, তো আমরা ইন্ট্রো শেষ। এখন আমরা কি পড়বো? নান আদার দেন অর্থনৈতিক রসায়ন। ভাই, অর্থনৈতিক রসায়নের সব জায়গা থেকে প্রশ্ন আসবে না। তার মানে আপনাকে অবশ্যই সিলেক্টিভ ভাবে পড়তে হবে। এখানে হয়তো অনেক কিছুই আছে, আমি বলে দিব কোনগুলা বাদ দিবেন কোনগুলা বাদ দিবেন না। ক্লিয়ার? ওকে, আসেন, বিসমিল্লাহ। একদম প্রথমে বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়া আছে, আপনার অত কিছু জানার দরকার নাই। ইউরিয়া দেখেন, ইউরিয়া সার উৎপাদনের মূলনীতি। এখন ইউরিয়া বানাই কেমনে, ওইটার জন্য আপনাকে দুই একটা কথা জানতে হবে। এখন ইউরিয়ার সংকেত আসতে পারে মাঝে মাঝে। তো ইউরিয়া মানে কি বলতো? NH2 CONH2, এটার নাম হচ্ছে ইউরিয়া, রাইট? তার মানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কার্বন অক্সিজেনের একটা পার্ট আছে আর অ্যামোনিয়ার একটা পার্ট আছে, NH2 NH2। NH2 মানে কি? অ্যামিন। ওকে, ফাইন। তার মানে আরো সহজ করে দেই, আরো সহজ করে দেই, সেটা হচ্ছে এই এমন ইউরিয়াটা তৈরি হয় দুটা জিনিস দিয়ে। কি কি দিয়ে? একটা হচ্ছে অ্যামোনিয়া দিয়ে, আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড দিয়ে। কমন সেন্স দেখেন, এই যে অ্যামোনিয়া থেকে কি আসবে? NH2 আর কার্বন ডাই অক্সাইড থেকে কি আসবে? এই যে CO পার্টটা আসবে। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, ফাইন। এবার একটু খেয়াল করেন, অ্যামোনিয়া তৈরি হয় কি দিয়ে? এই যে পড়ালেখা স্টার্ট। অ্যামোনিয়া তৈরি হয় ভাইয়া হেবারবস প্রণালী থেকে। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন দিয়ে হেবারবস প্রণালীর মাধ্যমে অ্যামোনিয়া শিল্প উৎপাদন হয়। ওইখানে আমার তাপমাত্রা কত, চাপ কত, প্রভাবকের নাম কি, A to Z লাগবে, A to Z লাগবে, শেষ কথা, শেষ। আসেন তাহলে আমরা একটা হেবারবস প্রণালীতে আগে যাই। এই যে দেখেন,
তাহলে এই যে দেখেন 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন মিলে এই যে এদের এই যে দেখেন এদেরকে আমার জানতে হবে, পড়ালেখা অল্প, হ্যাঁ পড়ালেখা বেশি না। তাহলে হেবারবোস প্রণালীতে অ্যামোনিয়া যে উৎপন্ন হয় আপনি জানেন? হ্যাঁ ভাইয়া জানি। এখানে আয়রন, অ্যালুমিনা, 500°C 200 atm চাপ, এই কথাটা আপনার জেনে রাখতে হবে। দ্যাটস ইট, আর কোনো পড়ালেখা নাই। ক্লিয়ার? ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া, কার্বন ডাই অক্সাইড কেমনে তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া খুব বেশি কঠিন কিছু না। আসেন, প্রথম কথা হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্ত করা লাগবে। এখানে কিন্তু আমি আমার মতো করে লিখছি, খেয়াল করেন আমি আমার মতো করে লিখছি। প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাসের ভিতরে সালফার থাকবে, ওকে। ওই প্রাকৃতিক গ্যাস মানে সালফার ওয়ালা প্রাকৃতিক গ্যাসকে হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া দেন, তাহলে হাইড্রোজেন সালফাইড আর মিথেন তৈরি হবে। জানার দরকার নাই, ভুলা যাবেন। এরপর এই হাইড্রোজেন সালফাইড আর জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করলে জিঙ্ক সালফাইড আর পানি তৈরি হবে। ওকে ফাইন। এবার একটু বাদ দেন, এটাও দরকার নাই, বাদ, আপনি বুঝেন। এরপরের কাজ কি? এই যে মিথেনকে পানির সাথে বিক্রিয়া দিলে এখান থেকে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। মানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় প্রাকৃতিক গ্যাস থেকে। এই যে এই কথাটা আপনার জানতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় কোন জায়গা থেকে? প্রাকৃতিক গ্যাস থেকে, মানে মিথেন থেকে। শেষ। ওকে। তারপরে আপনার আর কোনো কিছু জানার দরকার নেই। যেমন এই যে এটা একবার সিকের ওয়েটে আসছিল, এটা একবার সিকের ওয়েটে আসছিল, এই বিক্রিয়াটা দিয়া আপনারা পূর্ণ করতে বলছিল, তো আপনার দরকার পড়বে না। ওকে, আপনার দরকার পড়বে না। তো দ্যাটস ইট। তার মানে অ্যামোনিয়া দিয়ে আর কার্বন ডাই অক্সাইড দিয়ে কি তৈরি করা হয়? অ্যামোনিয়া দিয়ে আর কার্বন ডাই অক্সাইড দিয়ে এই যে দেখেন নান আদার দেন ইউরিয়া তৈরি হয়। প্রথমে অ্যামোনিয়াম কার্বনেট, এরপরে অ্যামোনিয়াম কার্বামেট মানে ইউরিয়া তৈরি হয়। অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড দিয়ে যা তৈরি হবে, এরপরে এইটা ভেঙে এই জায়গা থেকে সিওটা থাকবে। ভালো করে তাকান, এই জায়গায় দেখেন, এই জায়গায় হাইড্রোজেন 4টা আছে, এই জায়গা থেকে হাইড্রোজেন 4টার জায়গায় 2টা হয়ে যাবে, আর এই জায়গা থেকে একটা অক্সিজেন এসে পড়বে। তার মানে কি? পানি, এটা কি পানি? তাহলে এইটা থেকে পানি বের হইয়া পরে ইউরিয়া তৈরি হইলো। আপনার এত কিছু জানার দরকার নেই। এই যে মোদ্দা কথা একটা, ইউরিয়া তৈরি হয় কি কি দিয়ে? অ্যামোনিয়া দিয়ে, কার্বন ডাই অক্সাইড দিয়ে। অ্যামোনিয়া তৈরি হয় কি দিয়ে? হ্যাবারবোস প্রণালী দিয়ে। হ্যাবারবোস প্রণালীতে কে কে থাকে? অ্যালুমিনা থাকে, আয়রন প্রভাবক থাকে, তারপরে 500°C তাপমাত্রা আর 250 atm চাপ। এই যে 500°C তাপমাত্রা, 250 atm চাপ, 200-250 atm চাপ, যেটা বইয়ে যেটা আছে ওইটা দিবেন। ক্লিয়ার কনসেপ্ট? ইউরিয়া শেষ। এরপর ভালো করে তাকান, আপনারে একটা প্রশ্ন আমি অনেকবার করে বলবো, এটা পরিবেশ রসায়নেও আমরা পাবো, এটা আমরা রাসায়নিক পরিবর্তনেও পাবো। ইউরিয়া মানে নাইট্রোজেন কিভাবে উদ্ভিদের ভিতরে থাকে নাইট্রেট আয়ন হিসেবে, কিভাবে নাইট্রেট আয়ন হিসেবে শোষিত হবে, এটা ডিউতেও আসছে। ভালো করে তাকান, এটা এগ্রিকালচারেও আসছে। এই যে ইউরিয়া, ইউরিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়ার কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, ওকে। এই অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রাস, এই যে আপনার কি বলে HNO2 নাইট্রাস অ্যাসিড তৈরি করবে। এই HNO2 আবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। নাইট্রিক অ্যাসিডটা মাটিতে থাকা ক্যালসিয়াম মানে চুনের সাথে, ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, এই নাইট্রিক অ্যাসিডটা ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে। এইটা পড়ালেখা। উদ্ভিদ মূল দ্বারা নাইট্রেট আয়ন শোষণ করে প্রোটিন সংশ্লেষণ যোগান দেয়। মানে আপনার প্রশ্ন আসবে এইটা, উদ্ভিদ কিভাবে নাইট্রোজেন সংবন্ধন করে, বা উদ্ভিদ কিভাবে ইউরিয়া সার নিজের ভিতরে নেয় কোন আয়ন হিসেবে? নাইট্রেট আয়ন। বা ইউরিয়া সার কিভাবে উদ্ভিদের ভিতরে থাকে? নাইট্রেট আয়ন হিসেবে। এই কথাটা লাগবে, জাস্ট এই কথাটা বারবার করে সতর্ক করে দিচ্ছি। সব পড়ার দরকার নাই, অল্প পড়বেন, জাস্ট যতটুকু পড়ার অতটুকু পড়বেন, বিক্রিয়া টিক্রিয়া সব ভুলে যান। এবার আসেন, আমরা কর্মমুখী রসায়নের দিন বলছিলাম, সেটা হচ্ছে ফসফরাস যুক্ত সার, যেমন ক্যালসিয়াম সুপার ফসফেট, ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট, ট্রিপল সুপার ফসফেট, ডিএপি সব ধরনের মাটিতে ব্যবহার করা যায়, অম্লযুক্ত মাটিতে, ক্ষারযুক্ত মাটিতে। যেমন চিন্তা করে দেখেন, আমরা এটা রাসায়নিক পরিবর্তনে পড়বো, খুবই 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 5 স্টার মার্ক প্রশ্ন, 5 স্টার মার্ক প্রশ্ন, এটা রাসায়নিক পরিবর্তনের প্রশ্ন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার কি বলে, অধিক অম্লীয় মাটিতে কোন ধরনের জিনিস ব্যবহার করা হয়? দেখেন তো, অম্লীয় মাটি মানে কি? অম্লীয় মাটি মানে কি? মানে এখানে পিএইচ 7-এর কম। এখন অম্লীয় মাটিতে কি ব্যবহার করবেন? ক্ষার ব্যবহার করবেন। সেখানে কি ব্যবহার করবেন? চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ওকে। আর ডলোমাইট, ডলোমাইট মানে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট। খুবই খুবই 5 স্টার মার্ক প্রশ্ন। তাহলে অম্লীয় মাটিতে পিএইচ বাড়ানোর জন্য, কেন পিএইচ বাড়াবেন কেন? কারণ অম্লীয় মাটি মানে কি? পিএইচ কম, 7-এর কম।
অম্লীয় মাটিতে পিএইচ বাড়ানোর জন্য কি ব্যবহার করবেন? চুন আর ডলোমাইট ব্যবহার করবেন, এটার নাম হচ্ছে ডলোমাইট। ওকে, আমরা সামনে দেখব। তাহলে এইটা একটা ভালো প্রশ্ন। তারপর ক্ষারীয় মাটিতে কি ব্যবহার করবেন? ক্ষারীয় মাটিতে এই ধরনের সার ব্যবহার করবেন। এই যে ক্ষারীয় মাটিতে কি ব্যবহার করবেন? এই যে এই ধরনের সার ব্যবহার করবেন। ক্যালসিয়াম সুপার ফসফেট, ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট, টিএসপি। তো এগুলা ব্যবহার করতে হয়। মাথায় রাখবেন ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। দেখেন ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট কি ব্যবহার করা হয়? সব ধরনের মাটির জন্য ব্যবহার করা হয়, মানে অম্লীয় ক্ষারীয় সব ধরনের মাটিতে কি ব্যবহার করা হয়? ডাই অ্যামোনিয়াম ফসফেট। জাস্ট একটু জেনে রাখেন, বাদ বাকি পরে, আর এগুলো মনে রাখার দরকার নেই। ওকে, এইবার খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস, তিনটা সুন্দর করে নোট করবেন। কি নোট করবেন? এই যে জাস্ট এই যে তিনটা হলুদ দাগ, তিনটা হলুদ দাগ ভালো করে দেখেন। অল্প পড়া, বেশি পড়া নাই, জাস্ট পড়ার মতো পড়বেন, অল্প পড়বেন। প্রাকৃতিক গ্যাস দুর্গন্ধযুক্ত থাকে। প্রাকৃতিক গ্যাস দুর্গন্ধযুক্ত কখন থাকে? যখন এটার ভিতরে কি থাকে? H2S থাকে। তাহলে প্রাকৃতিক গ্যাস দুর্গন্ধযুক্ত কখন হবে? যখন এটার ভিতরে হাইড্রোজেন সালফাইড থাকবে। ওকে, তারপর ওয়াটার গ্যাস কাকে বলে? ওয়াটার গ্যাসের আরেকটা নাম হচ্ছে ব্লু গ্যাস। ওয়াটার গ্যাসের আরেকটা নাম কি? আমি একটু নীল কালার দিয়ে লিখলাম, এটার নাম হচ্ছে ব্লু গ্যাস। এর নাম কি? এটার নাম হচ্ছে ব্লু গ্যাস। এটার নাম হচ্ছে ব্লু ব্লু গ্যাস। ওকে, তাহলে ওয়াটার গ্যাসের সংকেতটা একটু জানবেন। কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন 1:1 অনুপাতে থাকে। কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন 1:1 অনুপাতে থাকে। এরপর আরেকবার, সংশ্লেষ গ্যাস। সংশ্লেষ গ্যাসে কি থাকে? কার্বন মনোক্সাইড আর 3 অণু হাইড্রোজেন। ভালো করে তাকান, কার্বন মনোক্সাইড আর 3 অণু হাইড্রোজেন। ওকে, প্রডিউসার গ্যাস, এটা এবার হাইড্রোজেন না, এবার হচ্ছে নাইট্রোজেন। কার্বন 2 মোল কার্বন মনোক্সাইড আর 1 মোল নাইট্রোজেন। তার মানে আপনার জাস্ট জানতে হবে এই তিনটা লাইন, সুন্দর করে নোট করে ফেলেন, সুন্দর করে নোট করে ফেলেন। অল্প পড়া, বাট যা পড়বেন একদম সলিড পড়বেন। তিনটা লাইন সুন্দর করে নোট করে ফেলেন। এগুলো কিভাবে কিভাবে আসছে, বিক্রিয়াও দেওয়া আছে, আপনার বিক্রিয়াটা লাগবে না, টেনশন নেই। ওকে, এরপরে দেখেন, এই যে দেখেন রাজশাহী ভার্সিটিতে আসছে, সাত কলেজে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, তারপরে চিটাং ভার্সিটিতে আসছে। আমি কিন্তু একদম পয়েন্ট আকারে লিখছি, খেয়াল করছেন কেন? কারণ যেগুলো ইনফরমেটিভ জিনিস সব পড়তে হয় না। ইউরিয়া সারে নাইট্রোজেন কয় পার্সেন্ট থাকে? 46% থাকে। জাস্ট একবার রিডিং করেন। অন্তর্বর্তী যৌগকে, অন্তর্বর্তী যৌগ মানে কি? ওই যে যেটা থেকে পানি বের হয়ে ইউরিয়া তৈরি হয়। অ্যামোনিয়াম কার্বনেট, এই দেখেন NH2C ডাবল ও NH4, দুইটা হাইড্রোজেন চলে যাবে, একটা অক্সিজেন চলে যাবে, যেটা দেখাইছিলাম তখন, রাইট? তাহলে অন্তর্বর্তী যৌগ হিসেবে কে থাকে? অ্যামোনিয়াম কার্বনেট, এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। তারপরে কাঁচামাল হিসেবে কে থাকে? ইউরিয়ার কাঁচামাল হিসেবে কে থাকে? প্রাকৃতিক গ্যাস আর বায়ু। তারপরে ইউরিয়া শোষিত হয় কি হিসেবে? নাইট্রেট আয়ন হিসেবে। প্রধান কাঁচামাল কে? প্রধান কাঁচামাল হচ্ছে অ্যামোনিয়া। মানে আপনি এটা অপশনের উপর ডিপেন্ড করবে, এখানে তো অপশন ছিল, তো আমি অপশন গুলো রিমুভ করে জাস্ট মূল জিস্ট পার্টটা রাখছি। তো এই ইউরিয়া রিলেটেড এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ওকে, ফাইন। এরপর সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, কয়েকটি স্টার মার্ক দেন, কয়েকটি স্টার মার্ক দেন। অল্প পড়া, বাট খুব ভালো পড়া, খুবই ভালো পড়া, হ্যাঁ, খুবই ভালো পড়া, খুবই ভালো পড়া। এই বড় গুলাই তো সুন্দর লাগছে। হ্যাঁ, খুবই ভালো পড়া, খুবই দামি পড়া। ভালো করে ভালো করে তাকান। সেটা হচ্ছে এখানে সুন্দর করে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখেন তো? ক্যালোরিফিক মান, কার ক্যালোরিফিক মান বেশি, কার ক্যালোরিফিক মান কম। এগুলো কিন্তু একটা টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতো, প্রচুর পরিমাণে আসতো। সো আপনাকে মিস করা যাবে না এখানে। পিট কয়লার ক্যালোরিফিক মান কত? 10,000। লিস নাইট কয়লার, এটা লিগনাইট হবে, হ্যাঁ, হবে। লিগনাইট কয়লার কত? 19,500 থেকে 12,000। আচ্ছা, এখানে হয়তো হয়তো আপনার ইয়াতে ভুল আছে, মানে এটা 10,500 হবে খুব সম্ভবত, বুঝছেন? এটা 10,500 হবে। আমরা একটু চেক করি, হ্যাঁ, একটা সেকেন্ড। কেমিস্ট্রি সেকেন্ড বার বই নিয়ে একটা হাতের সামনে। ওকে, ফাইন। এই যে এই তো আইসা পড়ছে। পিট কয়লার ক্যালোরিফিক মান কত? 10,000। 10,000 BTU। ওকে, ফাইন। তারপর আহ লিগনাইট কয়লা, হ্যাঁ, হবে বলছিলাম। লিগনাইট কয়লা কত? 10,500 থেকে 12,000 BTU। 10,500, এই যে এটা 10,500। ওকে, এটা কি 10,500 থেকে 12,000 BTU। তারপরে বিটিইউ মানে কি? বিটিইউ মানে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। ওকে, আচ্ছা। তারপরে বিটুমিনাস কয়লা, কই বিটুমিনাস কয়লা? বিটুমিনাস কয়লা কি? 11,000 থেকে 15,000। দেখেন 11,000 থেকে 15,000। আর অ্যানথ্রাসাইট কয়লা 14,000 থেকে 15,500। 14,500 থেকে 15,500। শেষ।
ওকে, আচ্ছা ফাইন। এই যে এই জায়গাটা একটু ভালো করে পড়েন, যেমন অ্যানথ্রাসাইট কয়লা হলো উন্নত মানের শক্ত কালো বর্ণের কয়লা, মানে এটা তো উন্নত মান, এটা উন্নত মানের কয়লা বেশি। তারপরে বড় পুকুরিয়া কয়লার খনিতে কত হাজার বিটিউ থাকে? 11,040। এটা দেওয়া আছে এখানে। বড় পুকুরিয়াতে এখানেও একটা লাইন আছে। এগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্টেন্ট জিনিস। এইগুলাই দেখবেন ঘুরে ফিরে জিএসটি এগ্রিকালচারে আইসা পড়তে পারে। আপনি রিস্ক নিবেন না। 1 মিনিট, এখানে দেওয়া ছিল বড় পুকুরিয়াতে, হ্যাঁ, এই যে 11040, হ্যাঁ, 11040, ঠিক আছে। আচ্ছা, তারপরে সবচেয়ে বড় কয়লা খনি কোন জায়গায়? দিনাজপুরের ফুলবাড়িয়াতে। দ্যাটস ইট। অল্প জিনিস জানেন। তাহলে দেখেন, এই যে একটা আইডিয়া হইলো আপনার 10,000, 10,500 থেকে 12,000, তারপরে 12,000 থেকে 19,000, তারপরে আবার সরি 11,000 থেকে 15,000, 14,500 থেকে 15,500। একটা আইডিয়া যে ভাইয়া ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে পিট, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যানথ্রাসাইট কয়লা। সিরিয়ালটা পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। ওকে ফাইন। এরপরে আবার আসেন, এই যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, এই যে দেখেন, পিট কয়লাতে পানির পরিমাণ, কার্বনের পরিমাণ, এই যে দেখেন একটু ভালো করে, এই জায়গায় সুন্দর করে এখানে লেখা আছে। এতে 80 থেকে 90% পানি থাকে। পিট কয়লায় 80 থেকে 90% পানি থাকে। তারপর এখানে আর কি আছে? লিগনাইট কয়লার পানির পরিমাণ হচ্ছে 40%, লিগনাইট কয়লায় পানির পরিমাণ 40%। ওকে, তারপরে বিটুমিনাস কয়লায় পানির পরিমাণ কত? আর্দ্রতা 15.9 থেকে 22, এই যে 15.9। তারপরে আবার এখানে ফিক্সড কার্বনের পরিমাণ এই যে 44 থেকে 78%, এখানে 25, এখানে 20। মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, আর বিটিইউ মানে কি? একটু আগে ব্রিটিশ থার্মাল ইউনিট আপনি পড়ছেন, আপনার একটা আইডিয়া হয়ে গেছে। ওকে ফাইন। এবার এলপিজির ক্যালোরিফিক মান একবার একটু দেখে রাখবেন। ওকে, সালফার যেখানে আছে সেখানে গন্ধ, সালফার থাকলে গন্ধ, সালফার থাকলে গন্ধ। এই যে মারক্যাপটান, এখানে কি দেখেন? এই যে আপনার কি আছে এখানে, দেখো ভালো করে থাকো। এটা যেমন মিথানল, চিনেন না আপনি? CH3OH, এই অক্সিজেনের জায়গায় কি এসে পড়ছে? সালফার এসে পড়ছে। এইভাবে চিন্তা করবেন। এটাকে বলা হয় মারক্যাপটান, গন্ধযুক্ত যৌগ। গন্ধযুক্ত যৌগ, এটাও একবার ভর্তি পরীক্ষায় আসছে, রাজশাহীতে খুব সম্ভবত। তারপরে কোল গ্যাস, কোল গ্যাস কোনগুলা? ওয়াটার গ্যাস, সংসদের গ্যাস, পরিবেশের গ্যাস, অলরেডি পড়ে ফেলছি। দিঘিপাড়ায় বিটিইউ কত? 12,106 আর 116। আর হচ্ছে আপনার কি বলে এটা, বড় পুকুরিয়াতে কত? 11040। ওকে, জাস্ট দুইটা জিনিস জেনে রাখেন। আচ্ছা, তারপরে কয়লার ক্যালোরিফিক মান, কয়লার মান নির্ধারক সূচক হচ্ছে এইগুলা, দরকার নাই। প্রাইমারি জ্বালানি কোনগুলা? পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, দরকার নাই, মনে রাখার দরকার নাই। নবায়ন যোগ্য কোনগুলা? এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। নবায়ন অযোগ্য কারা? এটা খুব ইম্পর্টেন্ট। ধাতু নিষ্কাশনে বিজারক রূপে কোনো দরকার নেই, এটা পড়বেন না, এটা পড়বেন না, এগুলো পড়ার দরকার নেই। এখান থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন আসেই হচ্ছে কয়লার পার্ট থেকে। আচ্ছা, কয়লার যেমন একবার মেডিকেলে আসছিল, সেটা হচ্ছে সালফারকে কয়লার বিষ বলা হয়। মাথায় রাখবেন, সালফারকে কয়লার বিষ বলা হয়। এই জায়গায় লিখে দিই, হ্যাঁ, সালফারকে কয়লার বিষ বলা হয়, কয়লার বিষ বলা হয়। যেই চ্যাপ্টার যেভাবে পড়ানোর দরকার আমি ওই চ্যাপ্টার ওইভাবে পড়াই দিব। আপনার জাস্ট কাজ হচ্ছে নোট করা, আর কোনো কাজ নেই আপনার। এরপরে আসুন, ক্যালোরিফিক মান অলরেডি হয়ে গেছে, সরি, এটা আরেকবার আসছে হয়তো। এবার খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ। খুবই ইম্পর্টেন্ট জিনিস এবার, সেটা হইলো গ্লাসনামা। গ্লাসনামা মানে হচ্ছে গ্লাসের অনেকগুলা কাঁচ সামগ্রী, গ্লাস সামগ্রী আছে। একটু পরে দেখবেন পড়াটা অনেক ছোট হয়ে গেছে, পড়াটা অনেক সহজ হয়ে গেছে। আমি সুন্দর করে সব এখানে দেখাই দিব আপনাকে। ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে সফট গ্লাস মানে হচ্ছে সাধারণ গ্লাস বা সোডা গ্লাস বা বোতল গ্লাস। এই যে এই জায়গায় সুন্দর লেখা আছে, সফট মনের মানুষ সহজে গলে যায়। তার মানে সফট গ্লাস সহজে গলে যাবে। ওকে, যেমন সফট গ্লাসে কি থাকবে? সফট গ্লাস মানে কিন্তু সোডা গ্লাস। তার মানে এখানে সোডিয়াম, ক্যালসিয়াম, সিলিকন ডাইঅক্সাইড থাকবে। সিলিকন ডাইঅক্সাইড সব ধরনের গ্লাসেই থাকে। এবার আসেন হার্ড গ্লাস। হার্ড গ্লাস দিয়ে কি করা হয়? বুলেট, পিপেট, বিকার, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ, সুন্দর করে লিখে রাখেন। বুলেট, পিপেট, বিকার, এগুলাতে, এগুলার জন্য কোন ধরনের কাজ ব্যবহার করা হয়? হার্ড গ্লাস ব্যবহার করা হয়। হার্ড গ্লাসের সংকেত কি? ওই যে দেখেন, এইভাবে মাথায় রাখবেন। সফট গ্লাসে থাকে সোডিয়াম, হার্ড গ্লাসে থাকে পটাশিয়াম। এই দেখেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলিকন। ওকে, মানে এগুলো মুখস্থের কিছু না, আপনি একটু বুঝে বুঝে পড়েন, তাইলেই হয়ে যাবে। তাহলে সফট গ্লাসে থাকবে সোডিয়াম, হার্ড গ্লাসে থাকবে কি? হার্ড গ্লাসে থাকবে পটাশিয়াম। ওকে, এবার আসেন প্লিন্ট গ্লাস বা অপটিক্যাল গ্লাস বা লেড গ্লাস। ওকে, একটু ভালো করে তাকান, একটু ভালো করে এই জায়গায় দেখেন। অপটিক্যাল গ্লাস মানে কি রে ভাই? চশমার কাঁচ, বৈদ্যুতিক বাল্ব।
এগুলাতে ব্যবহার করা হবে। চশমার কাঁচ, বৈদ্যুতিক বাল্ব এগুলাতে ব্যবহার করা হয় কি বলতো? অপটিক্যাল গ্লাস বা লেড গ্লাস। লেড গ্লাস দ্যাট মিনস এখানে কি থাকবে? লেড থাকবে। এখানে এই যে দেখেন একটা সিরিয়াল মেনটেন করেন। তাহলে প্রথমে সফট, তারপরে হার্ড, তারপরে সফট প্লাস হার্ড মিলাইয়া লেড, সফট হার্ড মিলাইয়া লেড। ওকে, লেড গ্লাস শেষ। আচ্ছা, তারপরে ক্রুক্স গ্লাস বা সেরিয়াম গ্লাস, এই যে নামেই আছে সেরিয়াম গ্লাস, নামই আছে, তার মানে এখানে কি থাকবে? সেরিয়াম থাকবে। এই যে দেখো সেরিয়াম আছে। এটা কি ইউভি রশ্মি প্রতিরোধ করে, ইউভি রশ্মি প্রতিরোধ করে। ওকে, এরপরে দেখো, এই যে দেখো ওপাল গ্লাস বা অর্ধ স্বচ্ছ গ্লাস, এখানে কি থাকে? এখানে থাকে জিঙ্ক অক্সাইড আর ক্যালসিয়াম ফ্লোরাইড। এই যে এই জায়গায় সুন্দর করে সবই দেওয়া আছে, আপনি একবার মিলাই নিবেন যে আমার টাইপিস্ট ভুল টুল করছে নাকি। ভুল করার কথা না, ম্যাক্সিমাম জিনিসই ও ঠিক করে। ওকে, ম্যাক্সিমাম জিনিসই ও ঠিকঠাকই লেখে। মাঝে মাঝে হয়তো ওদের ওদের দুই একটা ভুল হইতেই পারে। এখানে সব গ্লাস নাই, বাট কিছু কিছু আছে। না, যেমন হাজারি স্যারের বইয়ে সব দেওয়া নাই, হ্যাঁ সব দেওয়া নাই, বাট আপনি চাইলেই মিলাই নিয়েন। ওপাল গ্লাস বা অর্ধস্বচ্ছ গ্লাস এত বেশি ইম্পর্টেন্ট আসে না। আচ্ছা, এবার একটু ভালো করে তাকান। কাঁচ বা গ্লাসের এই যে মূল কথা খুবই ইম্পর্টেন্ট। কাঁচ কি? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট, এটা পড়বেন। সাধারণ কাঁচে কি থাকে? সোডিয়াম ক্যালসিয়াম সিলিকন অক্সাইড। ওকে ফাইন। এবার প্রধান তিনটা উপাদান, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে সিলিকন। আপনি বুঝেই গেছেন। সোডিয়ামের অক্সাইড থাকবে, ক্যালসিয়ামের অক্সাইড থাকবে, আর সিলিকন ডাই অক্সাইড থাকবে। এখন সোডিয়াম অক্সাইডটা আসবে সোডিয়াম কার্বনেট থেকে, ক্যালসিয়াম অক্সাইডটা আসবে ক্যালসিয়াম কার্বনেট থেকে, আর কি? সিলিকন ডাই অক্সাইড। ওকে ফাইন, প্রধান তিনটে উপাদান। এরপর এবার একটু ভালো করে তাকান, এগুলো মুখস্থ করার কিছু নাই। অল্প কিছু জিনিস বিভিন্ন ভার্সিটিতে আসে, যেমন খুলনা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, এগুলোতে আগে আগে আসতো। যেমন খোদাই করতে আমরা জানি না HF গ্লাসকে ক্ষয় করে, আমরা পড়ছি গ্লাসকে নষ্ট করে, তাহলে খোদাই করতে ব্যবহার করা হয় ইচিং ইচিং ইচিং, HF। ওকে ফাইন। তারপরে গৌণ উপাদান পড়ার দরকার নাই। স্থায়িত্ব বৃদ্ধি করে ডলোমাইট, স্থায়িত্ব বৃদ্ধি করে ডলোমাইট। আচ্ছা, এবার একটু ভালো করে এদিকে তাকান। ক্রোমিয়াম, আয়রন এগুলো থাকলে কি হয়? সবুজ কাজ। যেমন এই দেখো ফেরাস, ফেরাস মানে কিন্তু সবুজ কালার, আমরা সবাই জানি, তার মানে সবুজ ক্লাস কি হবে? ফেরাস হবে। তারপর হলুদ গ্লাস কি হবে বলতো? ফেরিক হবে, রাইট। নীল, নীল মানে কোবাল্ট, ওই যে কোবাল্ট ব্লু গ্লাস নাম শুনছি না আমরা শিক্ষা পরীক্ষায়, এভাবে মনে রাখতে পারেন, কোবাল্ট ব্লু গ্লাস। ওকে, বর্ণহীন ম্যাঙ্গানাস আয়ন, বর্ণহীন। ওকে, এইভাবে জানতে পারেন। বুদবুদ তৈরি করতে এগুলো কিন্তু প্রত্যেকটা আমি প্রত্যেকটা পয়েন্ট, এগুলো কিন্তু আমার নিজের হাতে নোট, আমার নিজের হাতে নোট পড়াচ্ছি। ওকে, এগুলো প্রত্যেকটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে, ওই জায়গা থেকে কালেক্ট করে তারপরে হচ্ছে নোট করছি। গলন তাপমাত্রা হ্রাস করে কে? কিউলেট, এটাকে বলা হয়, এটা জানি কি বলা হয়? কিউলেট। মানে হচ্ছে এটার ইংলিশটা আছে, এটার ইংলিশটা কি ভুলে গেছি, একটু পরে মনে আসবে, সমস্যা নেই। গলন তাপমাত্রা হ্রাস করে, গলন তাপমাত্রা হ্রাস করে কে? কিউলেট। তা এই পার্সেন্টেজ মনে রাখা লাগবে না। বুদবুদ দূর করতে কি লাগে? সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড। এত বেশি কঠিন প্রশ্ন দিবে না, টেনশন নাই। ওকে ফাইন। সফট গ্লাস, আচ্ছা এইগুলো হয়ে গেছে। ওকে, এখানে আরো কিছু গ্লাস আছে, যেমন হচ্ছে ফাইবার গ্লাস, তারপর হচ্ছে ল্যামিনেটেড সেফটি গ্লাস, কালার্ড গ্লাস। ওকে, এগুলো এত বেশি আসে না, এগুলো এত বেশি আসে না, জাস্ট একবার করে দেখবেন, এত বেশি আসবে না। যেমন ঝালর ও পশমি বস্তু প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? ফাইবার গ্লাস, ফাইবার গ্লাস কি ব্যবহার করা হয়? ফাইবার গ্লাস। তারপরে হচ্ছে গিয়ে আপনার মোটর গাড়ির জানালার কাজ কি দেয়? এই যে হচ্ছে লেমিনেটেড সেফটি গ্লাস। তারপরে সোডা গ্লাস, পটাশ গ্লাস। এরপরে এই যে দেখেন কালারওয়ালা, যেমন এই যে কপার, ফেরাস, ফেরিক, ক্রোমিয়াম, নিকেল, এগুলো আপনি দেখতে পাচ্ছেন না হয়তো, নোটে দেওয়া থাকবে। এগুলো দিলে কি হয়? কালার্ড গ্লাস হবে। তারপরে নকশা গ্লাস, নকশা মানে কি? ওই যে HF কি দিয়ে করে? এইচ এফ। দেখছেন, পড়ালেখা অনেক সহজ, একটু গুছিয়ে দিলাম। এই জায়গায় আবার ওই জিনিসটাই আছে, থাক। ওকে, এবার খুব ভালো করে তাকান। আপনাকে এরকম প্রশ্ন দিবে, নিচের কোনটি কাঁচ শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ? অ্যানিলিং, অ্যানিলিং সবগুলো একটু পরে আমরা দেখবো, হ্যাঁ একটু পরে দেখবো। অ্যানিলিং কি? অ্যানিলিং হচ্ছে কাঁচ শিল্পের গুরুত্বপূর্ণ ধাপ। শেষ। জাস্ট একটা করে যাবেন, যেমন একটু পরে আমরা কি বলবো? বিস্কুট ফায়ারিং পড়বো। ওকে, একটু পরে দেখবেন। তারপরে কাঁচ উপাদানের মূলনীতি দরকার নাই। কাঁচে ব্যবহৃত কাঁচামাল সিলিকা, চুন বা চুনা পাথর, সোডা অ্যাশ, সেগুলো বিভিন্ন জায়গায় আসছে, দেখেন জাহাঙ্গীরনগরে আসছে এটা। ওকে, তারপরে আচ্ছা এটা খুব সম্ভবত একটা এগ্রিকালচারে আসছে, একটা এগ্রিকালচারে আসছে, জাহাঙ্গীরনগর না।
সিলিকা চুন বা চুনা পাথর, সোডা অ্যাশ আমরা অলরেডি বুঝছি। সিলিকা তো সিলিকন ডাইঅক্সাইড, চুনা পাথর মানে ক্যালসিয়াম অক্সাইড থাকবে, আর সোডা অ্যাশ মানে কি সোডিয়াম কার্বনেট। পটাশ, বোরাক্স, বোরাক্স Na2B4O7 আমরা পড়ছি। পটাশ, বোরাক্স, জিঙ্ক কার্বনেট, বেরিয়াম কার্বনেট, চীনামাটি, বোরিক অ্যাসিড, এগুলা কি থাকে কাঁচায় ব্যবহৃত কাঁচামাল। এগুলো এত বেশি আসে না। উপরের লাইনটা আপনার মূল জিনিস জানতে হবে, সিলিকন ডাইঅক্সাইড, সোডিয়াম অক্সাইড, আর কি বলতো চুনা পাথর। শেষ। তারপরে এই যে দেখো পড়ালেখা আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। আচ্ছা, সংকেত। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, যেমন এটা একবার রুয়েট 19 আসছিল। কেওলিনের সংকেত কি? কেওলিনের সংকেত খুব ভালো করে এটা একটু পড়বেন, একটু পরে লাগবে, বুঝছো? এই দেখো ওপাল গ্লাসের সংকেত আসছে, পাইরেক্স বা জেনা গ্লাসের সংকেত আসছে, সোডা গ্লাসের সংকেত আসছে। একটু আগে সংকেত আমরা পড়ছি না? সোডা গ্লাস মানে কি সোডিয়াম, ক্যালসিয়াম, আর কি বলতো ওই যে তোমার সিলিকন ডাইঅক্সাইড। পাইরেক্স গ্লাস, এই যে পাইরেক্স গ্লাস এই জায়গাটা সুন্দর করে দেওয়া আছে। পাইরেক্স গ্লাস কোন জায়গায় দেওয়া আছে? এক সেকেন্ড, এই জায়গাতেই আছে। পাইরেক্স গ্লাস এই জায়গাতে দেওয়া আছে, ওই যে আপনার কি বলে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারেও ছিল। হ্যাঁ, এক সেকেন্ড। ওপাল গ্লাস আছে, জেনা গ্লাস বা পাইরেক্স গ্লাস, হ্যাঁ। এই যে পাইরেক্স গ্লাস এখানে নাই হয়তো, আমি লিখে দিচ্ছি। পাইরেক্স গ্লাস কোনটা? সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, বেরিয়াম, জাস্ট কোনটা কোনটা আছে ওইটা মাথায় রাখবেন। সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে গিয়ে জিঙ্ক, বেরিয়াম। এটা মুখস্থের কিছু নাই, মুখস্থ করবেন না, এগুলো মুখস্থ করতে নাই। পাইরেক্স গ্লাসে কি কি থাকে? সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, বেরিয়াম। ফেলসপারের সংকেত কি? ফেলসপার হচ্ছে ধাতু, ধাতুর অক্সাইড, অ্যালুমিনা আর সিলিকন ডাইঅক্সাইড। এগুলো কিন্তু ডিরেক্ট আসবে, আমি বারবার করে বলতেছি ডিরেক্ট আসার চান্স আছে। সো যেভাবে পড়াচ্ছি ওইভাবে পড়েন। কেলভিনের সংকেত কি? অ্যালুমিনিয়াম, সিলিকন, পানি, অ্যালুমিনিয়াম, সিলিকন, পানি, এভাবে মাথায় রাখবেন। কেলভিনের সংকেত কি? অ্যালুমিনিয়াম, সিলিকন, পানি। ফেলসপার, ফেলস মানে বিগালোক, রিফ্লাক্স, ওকে। বিগালোকে ব্যবহার করা হয় কি? M2O, Al2O3 সিলিকন অক্সাইড। দেখো Al2O3 সিলিকন অক্সাইড, এখানে কোনো পানি নাই। এম মানে কি? এম মানে হচ্ছে ওই যে 2 নাম্বার গ্রুপের যে ধাতুরা, মৃৎক্ষার ধাতুরা, ওকে। অর্ধস্বচ্ছ সাদা গ্লাস মানে কি? ওপাল গ্লাস, এই যে একটু আগে পড়ছেন আপনি। এই যে এই যে এই যে এই জায়গায় আছে। এই যে এই জায়গায় ওপাল গ্লাসের সংকেত আছে, সো প্যারা নাই। এগুলা থেকে বেশি প্রশ্ন আসবে না, টেনশন নেই। আমি একটু পরে আরো সহজ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, কাজ হচ্ছে তাপ কুপরিবাহী। কাজ কি? কাজ হচ্ছে তাপ কুপরিবাহী। কাজ হচ্ছে কি? তাপ কুপরিবাহী, দ্যাটস ইট। এই ভাই অল্প পড়েন, বেশি পড়ার দরকার নাই, বুঝছেন? অল্প পড়েন, অল্প পড়েন, বেশি পড়েন না। এবার আসেন সিলিকন। সিলিকনের ভিতরে কি থাকে? কেউলিন, কেউলিনাইট বা চীনামাটি। চাইনা ক্লে বা কেউলিন বা চীনামাটি সব একই জিনিস। কি কি? একটু আগে আপনি কেউলিন পড়ছেন, কি কি পড়ছেন? ভাইয়া অ্যালুমিনা, সিলিকন ডাইঅক্সাইড আর পানি, ওকে। অ্যালুমিনা, সিলিকন ডাইঅক্সাইড, পানি। ভাই একটু আগে ফেলসপার পড়ছিলাম, ফেলসপার জানি কি ছিল? ফেলসপার অনেক ধরনের আছে, ওকে। তো আপনি আপনি পড়ছেন হচ্ছে ধাতুর যে ফেলসপারটা, তাহলে ওইটা কি? ধাতুরটা অ্যালুমিনা, সিলিকন ডাইঅক্সাইড। এবার আসেন সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড, এখানের ভিতরে কি থাকে? কোয়ার্টজ, বালি, ফ্লিন্ট, সিরামিক তাপ সহনশীলতা ও যান্ত্রিক শক্তি বৃদ্ধির জন্য, ওকে। এতটুকু যা যায় না, রাখেন, লাগবে না আর। এইবার ফেলসপার, এই যে দেখেন পটাশ ফেলসপার আছে, সোডা ফেলসপার আছে, লাইম ফেলসপার আছে। ভালো করে খেয়াল করেন। পটাশ ফেলসপারের কাজ কি? বিগালোক। বিগালোক মানে কি জানেন? বিগালোক মানে গলন তাপমাত্রা কমায়। এই যে একটু আগে যে ছিল না কেওলাইট, কেওলাইট না কি জানি ছিল, কেওলিন না কি জানি ছিল, এই উচ্চারণই তো ভুলে গেলাম, কি জানি নাম ছিল, এই যে নিচে যে দাগাই দিলাম একটু আগে, কিউলেট, ওকে কিউলেট। তার মানে কি? এই জায়গায় সিরামিক শিল্পে, সিরামিক শিল্পে কেউলেট হিসেবে বিগালক হিসেবে কে কাজ করে? ফেলসপার গুলা। কে কে? পটাশ ফেলসপার মানে পটাশিয়াম দিয়ে, সোডা ফেলসপার মানে সোডিয়াম দিয়ে, লাইম ফেলসপার মানে ক্যালসিয়াম দিয়ে। বাকি কি আছে? অ্যালুমিনা, সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনা, সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনা, সিলিকন ডাইঅক্সাইড। এগুলো আপনার মনে রাখা লাগবে না, আপনি মাথায় রাখবেন পটাশ, সোডা, লাইম, ওকে। মুলাইট, এই যে মুলাইটের সংকেত প্রচুর ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে। ক্রিস্টোবেলাইটের সংকেত এত বেশি আসে না, মুলাইটটা বেশি আসে, ওকে, মুলাইটটা বেশি আসে। এবার সিরামিক কি? সিরামিক হচ্ছে তাপ কুপরিবাহী। শিল্পক্ষেত্রে কার্পের শিল্প শিল্পক্ষেত্রে কার্পেল একই বৈদ্যুতিক ইনসুলেটর রূপে ব্যবহার করা হয়, ওকে। বৈদ্যুতিক ইনসুলেটর রূপে এদেরকে ব্যবহার করা হয়। এগুলো মুখস্থ রাখার কিছু নাই, এমনি এসে পড়ুন, দরকার নাই। একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনাকে যদি বলা হয় সিরামিক শিল্পের সাথে কে জড়িত? বিস্কুট ফায়ারিং। সিরামিক শিল্পের সাথে কে জড়িত? বিস্কুট ফায়ারিং। কাঁচ শিল্পের সাথে কে জড়িত? অ্যানিলিন, অ্যানিলিং, ওকে, অ্যানিলিং। তাহলে বিস্কুট ফায়ারিং কার? সিরামিক শিল্পের। তারপরে গ্লেজিং, গ্লেজিং এর জন্য কোনগুলো ব্যবহার করা হয়? ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, বোরো, B2O3,
বোরনের অক্সাইড, অ্যালুমিনা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এই যে এই যে দেখেন ওয়ার্ড গুলো একটু দেখেন, স্লিপ, ফিল্টার কেক, শেফিং, ড্রাইং, বিস্কুট ফায়ারিং, গ্লেজিং, প্রেসিং, ক্লাস্টিং, গ্লেজিং, মানে এই ওয়ার্ড গুলা, এগুলা কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন থেকে নেওয়া। আপনাকে বলবে সিরামিক শিল্পের সাথে কোনগুলো জড়িত, ওয়ার্ড গুলা দেখেন, স্লিপ, ফিল্টার কেক, শেফিং, তারপরে ওই বিস্কুট ফায়ারিং, গ্লেজিং, ড্রাইং, তারপরে এখানে আছে কি প্রেসিং, ক্লাস্টিং, গ্লেজিং, এগুলো সবই কি বলতো, এগুলো সবই হচ্ছে সিরামিক শিল্পের সাথে জড়িত ওয়ার্ড টার্ম। মানে সিরামিকের জন্য এই পদ্ধতিগুলো লাগে, মানে এই প্রসেস পার হইতে হয়। তো তোমার এই প্রসেস গুলার কি জানতে হবে, এই প্রসেস গুলোর নাম জানতে হবে, জাস্ট নামগুলা জেনে রাখো, কিচ্ছু না, প্রশ্ন যেমনি আসো অমনে পড়বা। এরপরে আসো, তারপরে হলুদ, বেগুনি, সবুজ দরকার নাই। সিরামিককে কাচ সদৃশ করার জন্য এত ডিগ্রি এত টেম্পারেচার দিতে হয়, দরকার নাই। তাপ সহ বানাইতে গেলে জিঙ্ক অক্সাইড দিতে হয়, দরকার নাই, এগুলা বেশি আসে না। আর এগুলো মোটামুটি তোমার আইডিয়া হয়ে যাবে। তারপরে এই দেখো এখানে দরকারি, এই যে দেখো দরকারি যে সংকেতগুলো আছে সবগুলো নোট করা আছে। সোডা অ্যাশ, সল্ট ক্যাক অ্যাশ, তারপরে বোরাক্স Na2B4O7, পটাশ, তারপরে কেওলিন বা চীনামাটি একটু আগে পড়াইছি, হ্যাঁ। ক্রায়োলাইট, Na3AlF6, আমরা জানি Na3AlF6 এটাকে কি বলা হয়, কায়োলাইট মানে কি Na3AlF6। ডলোমাইট, ক্যালসিয়াম কার্বন, ম্যাগনেসিয়াম কার্বন। মুলাইট একটু আগে পড়ছো, অ্যালুমিনা, সিলিকন ডাইঅক্সাইড, শুধু অ্যালুমিনা আর সিলিকন ডাইঅক্সাইড। ক্রিস্টোবেলাইট ওই যে 4N সিলিকন ডাইঅক্সাইড। ট্যাল্ক, ট্যাল্ক আমরা অলরেডি পড়ে ফেলছি, 3MgO 4SiO2 পানি। কোন জায়গায় পড়ছি, কর্মমুখী রসায়নে পড়ছি। ইম্পর্টেন্ট জিনিসগুলোর কি দেওয়া আছে এখানে, সংকেত দেওয়া আছে। এই যে এখানে সংকেত দরকার, যেমন এই যে এই জায়গায় কি কি জানতে হবে, অলরেডি তোমার পড়াইছি, ডলোমাইট পড়াইছি, বোরাক্স পড়াইছি, ক্রায়োলাইট পড়াইছি। প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয়, এটাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। চাইনা ক্লে পড়াইছি। জিপসাম দরকার নাই, জিপসামও তোমরা পড়বা, পরিবেশ রসায়নে পড়বা। হ্যাঁ, ক্যালসিয়াম, ক্যালসিয়াম সালফেট সাথে 2 অণু পানি, ওটাকে বলা হয় জিপসাম। ওকে, তারপরে ফেলসপার, মুলাইট, এগুলো অলরেডি তুমি পড়ছো। পাইরেক্স গ্লাস, ওপাল, সোডাম, সোডা গ্লাস, ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট, ইউরিয়া সার, তারপরে ক্রুক্স গ্লাস, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। এই সংকেতগুলা ইম্পর্টেন্ট রিটেন পরীক্ষার জন্য, তোমাদের রিটেন নাই যেহেতু তোমাদের লাগবে না, বাট তোমরা অলরেডি দেখে আসছো। এরপরে হচ্ছে পাল্প পেপার, খুবই সুন্দর আলোচনা, এখানে কঠিন কোনো কিছু নাই। পাল্প পেপার, পাল্প পেপার মানে কি দেখো, আহ কাগজ, কাগজ মানে বাঁশ থেকে তৈরি হয়, রাইট। মানে সেলুলোজ, সেলুলোজ বিটা ডি গ্লুকোজের সরল শিকল প্রাকৃতিক পলিমার। ওই যে আমরা পড়ছিলাম না, আলফা ডি গ্লুকোজ থেকে স্টার্চ, আর বিটা ডি গ্লুকোজ থেকে সেলুলোজ। কোন জায়গায় পড়ছে এটা বলো তো, ওই যে আমাদের সেল কেমিস্ট্রি বোটানি বইয়ে আছে। তারপরে লিগনিন, উদ্ভিদ দেহের মূল কাঠামো হচ্ছে গিয়ে কি লিগনিন, এটাও তোমার ইয়াতে পাবা, তোমার ওই যে একদম প্রথম চ্যাপ্টার, বোটানির প্রথম চ্যাপ্টারে পাবা। হাইড্রোজেন বন্ড, ডাই সালফাইড বন্ড, ত্রিমাত্রিক পলিমার, এগুলা কিসের আছে, পাল্প পেপারে আছে। পাল্প মানে কাগজের ভিতরে। হেমোসেলুলোজ কই থাকে, 35 থেকে 30%। সিটিএমপি, কেমিক্যাল থার্মো মেকানিক্যাল পাল্প, জাস্ট একটু জানি না রাখো, ওয়ার্ডের ফুল মিনিংটা জানি না রাখো। সিটিএমপি, কেমিক্যাল থার্মো মেকানিক্যাল পাল্প, কেমিক্যাল থার্মো মেকানিক্যাল পাল্প। 3 ধরনের রাসায়নিক পদ্ধতি, খুব ভালো করে দেখো। পাল্প পেপারের জন্য 3 ধরনের রাসায়নিক পদ্ধতি আছে, সালফেট ক্রাফট, সালফাইট, সোডা পাল্প। সালফেট ক্রাফট, সালফাইট, সোডা পাল্প, দ্যাটস ইট। কানলি পেপার মিলে সালফেট ক্রাফট পদ্ধতি ব্যবহার করা হয়, দরকার নাই, জাস্ট দেখে রাখো। পাল্প উৎপাদনের মূলনীতি, সেলুলোজ থাকবে। কুকিং লিকার, এই যে দেখো শুনো, কাচের সাথে অ্যানিলিং, তারপরে সিরামিকের সাথে কি বিস্কুট ফায়ারিং, আরো বিভিন্ন কিছু আমরা পড়ছি, প্রেসিং, তারপরে গ্লেজিং, তারপর হচ্ছে গিয়ে তোমার ওই যে আরো এখানে যে আরো বাংলাগুলো লেখা ছিল, ওকে। এই জিনিসগুলো কি তোমার কিসের সাথে বলো তো, জয়, সিমেন্টের সাথে। কুকিং লিকার, এগুলো কার সাথে যাবে, পাল্প পেপারের সাথে। কুকিং লিকার মানে কি, সোডিয়াম, মানে একটা সংকেত তোমার মুখস্থ করার দরকার নেই, পরীক্ষায় আসবে না, কুকিং লিকার ওয়ার্ডটা জানতে হবে। ব্লিচিং এজেন্ট, ব্লিচিং এজেন্ট হিসেবে কি থাকে, ব্লিচিং পাউডার রিলেটেড, ক্লোরিন রিলেটেড জিনিসগুলো, ওকে। ব্ল্যাক লিকার, ব্ল্যাক লিকার কুকিং শেষে বাদামি বর্ণের পুরস্কৃতকে ব্ল্যাক লিকার বলা হয়। এতে সোডিয়াম কার্বোনেট ও সোডিয়াম সালফেটের মিক্সচার থাকে, দরকার নাই। পাল্প থেকে কাগজ তৈরি করার জন্য 3টা ওয়ার্ড জানতে হবে, কিচ্ছু জানতে হবে না। বিটিং, রিফাইনিং, শীট তৈরি। বিটিং, রিফাইনিং, শীট তৈরি। বিটিং, রিফাইনিং, শীট তৈরি। বিটিং এর ক্ষেত্রে এটা বিভিন্ন জায়গায় আসে। বিটিং এর ক্ষেত্রে সাইনিং এজেন্ট হিসেবে কি কাজ করে বলতো, রেজিন ও ফিটকিরি। তারপরে রিফাইনিং এর ক্ষেত্রে ফিলার হিসেবে ট্যাল্ক কাজ করে। রিফাইনিং এর ক্ষেত্রে ফিলার হিসেবে কে কাজ করে, ট্যাল্ক কাজ করে। জাস্ট দেখা রাখো, পড়ার দরকার নাই। কাগজ শিল্পের দ্রাবককে সোডিয়াম সালফাইড, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আসছে, এটা অনেক জায়গায় আসছে। দ্যাটস ইট। তাহলে পাল্প থেকে কাগজ তৈরি, বিটিং, রিফাইনিং, শীট তৈরি।
বিটিং, রিফাইনিং, শীট তৈরি। তারপরে এই যে এগুলা কার সাথে যায়, এগুলা হচ্ছে এই যে দেখো এগুলো হচ্ছে তোমার কার সাথে যাবে, এই যে ওয়ার্ড গুলা, এই ওয়ার্ড গুলা কার জন্য, এই ওয়ার্ড গুলা হচ্ছে তোমার সিরামিকের জন্য। তোমার কিন্তু আমি একদম ধাপে ধাপে পড়াচ্ছি। কাচ, অ্যানিলিং, ওকে 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 ওকে। তারপরে সিরামিক, এই যে বিস্কুট ফায়ারিং থেকে শুরু করে ফিল্টার কেক, শেফিং, প্রেসিং, গ্লেজিং, ওকে এগুলো। তারপরে এখন আসলো কি, পাল্প পেপার। পাল্প পেপারের জন্য তোমার কি শীট তৈরি, রিফাইনিং আর কি বিটিং। বিটিং এর ক্ষেত্রে তোমাকে জাস্ট একটা সাইড নোট দিয়ে রাখছি, সেটা হচ্ছে সাইনিং এজেন্ট হিসেবে কে কাজ করে, রেজিন ও ফিটকিরি। আর রিফাইনিং এর ক্ষেত্রে কে কাজ করে, টেল কাজ করে, দ্যাটস ইট। শীট তৈরি, কাগজ শিল্পের দ্রাবককে সোডিয়াম সালফাইড। আচ্ছা এবার কাট, এবার ভালো করে দেখো, এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন অ্যাডমিশনে আসছে। আমি এগুলো সুন্দর করে সাজাইছি, সুন্দর করে জাস্ট নোট করছি। এই যে একবার আসছে যে নিচের কোনটি পাল্প পেপারের সাথে সম্পৃক্ত, বিটিং, রিফাইনিং, শীট তৈরি, পাইছো? ওকে। ডাইজেস্টারে সাদা লিকারে কি থাকে, সোডিয়াম সালফাইড, সোডিয়াম কার্বনেট, জাস্ট যাই না রাখো। কাগজ একবার রিসাইকেল যোগ্য, সোডিয়াম অক্সাইড, এটা মনে হয় সংকেতে ভুল আছে, সালফিউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে, সালফিউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে, দরকার নেই। কাগজ তৈরিতে কুকিং এজেন্ট হিসেবে কে কে থাকে, সোডিয়াম সালফাইড মানে দ্রাবক হিসেবে থাকে। সালফাইড পদ্ধতিতে কুকিং লিকারের মূল উপাদান কি, ম্যাগনেসিয়ামের যে সালফাইড আছে। জাস্ট এতটুকু যাই না রাখো, আর কিছু দরকার নাই, আর কিছু দরকার নাই। সিমেন্ট, এই যে এখন আছো সিমেন্টে, এখন কই আসলা সিমেন্টে। দেখো প্রথমে পড়লা তুমি ইউরিয়া, এরপরে পড়লা কয়লা, এরপরে পড়লা কি বলতো কাচ, এরপর মানে গ্লাস, এরপরে পড়লা কাচ ওইটারই বিভিন্ন টাইপ, এরপরে পড়লা সিরামিক, এরপরে পড়লা পাল্প পেপার মানে কাগজ, আর এখন পড়তেছো কি সিমেন্ট। আস্তে আস্তে সবগুলো শিখবা। পোর্টল্যান্ড সিমেন্ট দরকার নাই, দরকার নাই, এখানে অনেক কিছু আছে, দরকার নাই। এবার আসো, পোর্টল্যান্ড সিমেন্টের করে চারটি মূল উপাদান থাকে। এইবার এদিকে আসো, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ডাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট, ফেরাইট। এগুলা পোর্টল্যান্ড সিমেন্টের চারটি মূল উপাদান। ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, তারপরে ডাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, এই যে অ্যালুমিনা আছে, টেট্রা ক্যালসিয়াম, এই দেখো চার ক্যালসিয়াম, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো, ফেরাইট। মানে জাস্ট দেখে রাখো, তোমার দরকার নাই। সিমেন্টে থাকা, এই যে সিমেন্টে থাকা এই যে এইটা মানে এই যে নিচেরটা, হ্যাঁ, সিমেন্টে থাকা পানির সাথে আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, এর সূক্ষ্ম ক্যালাস তৈরি করার দরকার নাই, এখানে বিক্রিয়া দেওয়া আছে, দরকার নাই। সিমেন্ট সেটিং এ জিপসামের ভূমিকা, একটু ভালো করে তাকাও, আসতেছি। এই যে দেখো এটা জিপসাম বলা হয়, ওকে, একটু পরে দেখবা, দেখ মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ। সেটা হলো সিমেন্টে ক্যালসিয়াম, ওই যে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট একটু আগে দেখলা, সিমেন্ট দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে, জাস্ট একটু নোট করো। এবং দ্রুত জমাট বাঁধা অংশ ফেটে যাবে, কিন্তু জিপসামের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম সালফেট অ্যালুমিনেট তৈরি করে, ফলে দ্রুত জমাট বাঁধতে পারে না এবং ফেটে যায় না। তার মানে জিপসাম কি, জিপসাম সিমেন্টের ফাটা রোধ করে, দ্যাটস ইট। জিপসাম সিমেন্টের ফাটা রোধ করে। আর এই যে জমাট বাঁধতে সাহায্য করবে কে, ওই যে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ওকে। এখানে বিক্রিয়া টিক্রিয়া আছে, তোমার এত কিছু দরকার নাই, ওকে, তোমার দরকার নাই। এবার সিমেন্ট কারখানা লাফার দরকার নাই, এটাতে কি কি থাকে দরকার নাই। সিমেন্টের বর্ণ কালো করে কে, ফেরিক অক্সাইড, সিমেন্টের বর্ণ কালো করে কে, ফেরিক অক্সাইড, দরকারি জিনিস। সিমেন্ট শিল্পের দূষক, আমরা এই জায়গাটা একটু জাস্ট হালকা দেখবো, দরকার নাই। এইবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, চামড়া ট্যানিং। চামড়া ট্যানিং হচ্ছে আরেকটা দরকারি জিনিস, চামড়া ট্যানিং থেকে রেগুলার বেসিসে প্রশ্ন আসে। এগুলো কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু প্রশ্ন, এই জায়গায় যতগুলো পয়েন্ট দেখতেছো সবগুলো হচ্ছে প্রশ্নোত্তর। আমি প্রশ্নগুলারে পয়েন্ট বানাইছি যাতে করে তোমার প্রশ্নগুলো পড়া হয়ে যায়। চামড়া, চামড়া কি, চামড়ার মূল উপাদান হচ্ছে কোলাজেন ফাইবার, এই যে প্রশ্ন, চামড়ার মূল উপাদান কি, কোলাজেন ফাইবার। চামড়া, চামড়া ট্যানিং দুই ভাবে হয়, একটু পরে দেখবা। ক্রোম ট্যানিং এ চামড়ার পিএইচ কত হয়, 3 হয়। ক্রোম ট্যানিং এ ক্রোমিয়াম সালফেট ব্যবহার করা হয়, ক্রোম ট্যানিং মানে ক্রোমিয়াম থাকবে, ক্রোমিয়াম সালফেটের সাথে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়, যা পড়াইতেছি পর বেটা। NaCl দ্বারা কিউরিং করা হয়, আমরা জানি চামড়ার কিউরিং করা লাগে, NaCl লবণ দ্বারা চামড়া কোরবানি ঈদে দেখো তো, রাইট। তারপরে চামড়া শিল্পে CR6+ মানে যেটা সবচেয়ে বেশি দূষণ করে, যেটা সবচেয়ে বেশি হিউম্যান বডির ক্ষতি করে, ক্রোমিয়ামের 6+ আয়ন, এই CR6+ বজ্র নির্গত হয়। ক্রোম ট্যানিং এ ট্রিপসিনের ক্রিয়া প্রতিরোধ হয়, এই দেখো এই জায়গায় ঢাকা ভার্সিটিতে আসছে এটা। ক্রোম ট্যানিং এ ট্রিপসিনের ক্রিয়া প্রতিহত হয়, জাহাঙ্গীরনগরে আসছে। ক্রোম ট্যানিং এ ট্রিপসিনের ক্রিয়া প্রতিহত হয়। ট্রিপসিন কি, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো জুলজিতে পড়ছো তোমরা। চামড়া শিল্পে ক্রোমিয়ামের এই দেখো 3+ আয়ন, 6+ আয়ন, H2S, অ্যামোনিয়া, Na2S থাকে, মানে কি দূষক, এগুলো কিন্তু সবই দূষক। পশুর চামড়া থেকে লোম দূরীকরণে, এই যে লোম দূরীকরণে কি ব্যবহার করা হয়, জিপসাম ব্যবহার করা হয়, এই যে এটা জিপসাম। তারপরে আরো মিল্ক অফ লাইম ব্যবহার করা হয়, মিল্ক অফ লাইম মানে কি, ওই যে ক্যালসিয়াম
মিল্ক অফ লাইম মানে কি, ক্যালসিয়াম না? হ্যাঁ, ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, ওই যে আমরা ইয়াতে পড়ছিলাম মিল্ক অফ লাইম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মিল্ক অফ লাইম, এগুলো পড়ছিলাম কর্মমুখী রসায়নে। ট্যানিং হতে সৃষ্ট Cr3 প্লাস আয়ন ক্যান্সার তৈরি করে। ওকে। শার্পিং এজেন্ট, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসছে। চামড়া ট্যানিং, কি বলে এটাকে, চামড়া ট্যানিং এর ক্ষেত্রে শার্পিং এজেন্ট হিসেবে কে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে টিডিএস বেশি থাকে, মানে টোটাল ডিজলভ সলিড বেশি থাকে চামড়া শিল্পের বজ্রে। চামড়া ট্যানিং এ ব্যবহৃত হয় ক্রোমিক সালফেট, সবগুলো যে এই দেখো মেডিকেলে আসছে। এই দেখো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এই দেখো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, মানে লোম দূরীকরণে কি ব্যবহার করা হয়, জিপসাম ব্যবহার করা হয়, সোডিয়াম সালফাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ব্যবহার করা হয়। ওকে। চামড়া পিকলিং এ 1.5% সালফিউরিক অ্যাসিড পানি পানি দূষণ করে। সালফিউরিক অ্যাসিড সবচেয়ে বেশি পানি দূষিত হয় চামড়া শিল্পে। মানে এটা কিন্তু অনেক আলাদা প্রশ্ন, সবচেয়ে বেশি পানি দূষিত হয় কি, চামড়া শিল্পে। চামড়া পিকলিং এ 1.5% সালফিউরিক অ্যাসিড থাকে। চামড়ার কোলাজেন প্লাস ক্রোমিক আয়ন সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। ট্যানিং মানে কি, পলিফেনল গ্লুকোসাইডের জটিল মিশ্রণ, জটিল মিশ্রণ। দ্যাটস ইট। প্রত্যেকটা পয়েন্ট দেখো, চামড়া থেকে 14টা পয়েন্ট, এই যে 13 আর এই যে এটা হচ্ছে 14, সবচেয়ে বেশি পানি দূষিত হয়। শেষ, একটু পড়লে চামড়া শেষ, আর কোনো পড়া লাগবে না। ওকে, আর কোনো কিছু পড়া লাগবে না। তাহলে এই দেখো একটা আইডিয়া হয়ে গেল, চামড়া কি, কোলাজেন ফাইবার, ক্রোম ট্রেনিং এ পিএইচ 3 হয়, ক্রোমিক সালফেট ব্যবহার করা হয়, শার্পিং এজেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে। তারপরে লোম দূরীকরণে কি ব্যবহার করা হয়, এটা থেকে কোন আয়ন বাইরে হয়, ক্রোমিয়াম 3 প্লাস ক্রোমিয়াম 6 প্লাস। এই দেখো ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেল তুমি। ক্লিয়ার কথা? ওকে ফাইন। ভাই এরপরে পাল্প পেপার, পাল্প পেপার মানে কি, এখানে কুকিং লিকার ওয়ার্ড আছে, ব্ল্যাক লিকার ওয়ার্ড আছে, বিটিং, রিফাইনিং, শীট তৈরি, এই যে একটা পড়ালেখা আছে। কথা বুঝা গেছে? রিফাইনিং এর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, টেল্ক ব্যবহার করা হয়। ওকে। তারপরে বিটিং এর ক্ষেত্রে সাইনিং এজেন্ট হিসেবে কাকে ব্যবহার, সোডিয়াম সালফেট ব্যবহার করা হয়। এই যে দেখো আইডিয়াটা তোমার দরকার, আর কিছু লাগবে না। সিমেন্ট, সিমেন্ট মানে কি, ওই যে তোমার কেউলিন, চীনামাটি, কাদা। কেলভিন সংকেত জানি, জানি। ফেলসপার সংকেত জানি, জানি। তারপরে হচ্ছে তোমার ক্রিস্টোবালাইট, তারপরে হচ্ছে তোমার মুলাইট, এগুলো সংকেত জানি, জানি। শেষ, সিমেন্ট পড়ার দরকার নেই আর। তারপরে আসো কোন জায়গায়, আবার আবার ব্যাকে যাও, আবার ব্যাকে যাও। ব্যাকে গেলে কি পাবা, সিরামিক পাবা। সিরামিক মানে বিস্কুট ফায়ারিং, তারপরে গ্লেজিং, প্রেসিং, তারপর হচ্ছে গিয়ে তোমার কি বলে এখানে আরো বিভিন্ন যে ওয়ার্ড, সিরামিক রিলেটেড যে হালকা পড়াশোনা তোমার জানা হয়ে গেছে। গ্লাস, গ্লাসের একটা আইডিয়া তোমার হয়ে গেছে ভাই, সোডা গ্লাস। তারপরে শক্ত গ্লাস, শক্ত গ্লাস মানে পটাশ গ্লাস, যেটা ওই যে বিকার, পিপেট, বুলেট, এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। রাইট। এই যে তোমার আইডিয়া হয়ে গেছে। কালারফুল গ্লাস কেমনে আসে, এটার ভিতরে অবস্থান ধাতু কপার, ক্রোমিয়াম, তারপরে কি বলতো তোমার ইয়া আছে তোমার আয়রন, ফেরাস থাকলে তোমার সবুজ গ্লাস, ফেরিক থাকলে হলুদ গ্লাস। কমন সেন্স ভাই, কমন সেন্স। কোবাল্ট, ব্লু গ্লাস, দ্যাটস ইট। ওপাল গ্লাস মানে অর্ধস্বচ্ছ গ্লাস। তারপরে তোমার হচ্ছে কি এখানে তোমার কি থাকে বলতো, পাইরেক্স গ্লাস। পাইরেক্স গ্লাস মানে কি, ওই যে অনেকগুলার মিক্সচার, তুমি অপশন দেখলে এখন পেয়ে যাবা। মানে এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা তোমার ইম্পর্টেন্ট, আর কোনো জিনিস দরকার নাই। আচ্ছা, এরপরে তোমাদের ন্যানো পার্টিকেল আছে। ন্যানো পার্টিকেলটা এখানে স্লাইডে নাই, আমি তোমাকে পড়াই দিচ্ছি। একটু বইটা নেই, বইটা নেই। বই জানি কোন জায়গায় আছে তোমাদের? কি হয়েছে? আচ্ছা, এখানে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে। ওকে। আচ্ছা, এখানে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, সমস্যা নেই, আমার কাছে দাগানো বই আছে, সমস্যা নেই। আচ্ছা, এই ড্রাইভটাতেই সমস্যা, বুঝছো? এই যে আইসা পড়ছো তো। 1 সেকেন্ড, হ্যাঁ, অর্থনৈতিক রসায়ন, তোমরা একটা কাজ করো, তোমরা আমার সাথে সাথে একটু অর্থনৈতিক রসায়নটা খুলো, হ্যাঁ। আমি এটা ডাউনলোডে দিছি, ডাউনলোড হইতে হইতে, ওই যে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হতে হতে তোমরা ইয়া পড়ে ফেলো, মানে এই যে দেখো এটার পরে কি আছে বলো তো, এটার পরে পাল্প পেপার আছে। তো আসো আমরা একটু, সরি, সিরামিকের কাজ শেষ। রিসাইক্লিং, এই যে খুব ইম্পর্টেন্ট জিনিস। পিকলিং গেছে গা, ক্রোম ট্রেনিং গেছে গা, দরকার নেই। উদ্ভিজ্জ ট্রেনিং এর দরকার নেই। এই যে সিমেন্ট শিল্পের দূষক, ইউরিয়া শিল্পের দূষক, দূষক আসে না, জাস্ট কোনটাতে কি কি দূষক আছে ওইটা একটু দেখে রাখবা, এখান থেকে এত বেশি প্রশ্ন আসে না। তারপরে এই যে রিসাইক্লিং, রিসাইক্লিং হচ্ছে গিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ। যেমন কপার কি 100% রিসাইক্লিং যোগ্য ধাতু, হ্যাঁ। খুব সম্ভবত ডাউনলোড হয়ে গেছে।
এই যে দেখো আইসা পড়ছে। এইবার এবার তো ওপেন হবে ভাই। এখন তো তোর সমস্যা নেই, হ্যাঁ এখন ওপেন হয়ে গেছে। এই যে এখানে তুমি অর্থনৈতিক রসায়নে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস ওইগুলো দাগাই দিচ্ছি, এক সেকেন্ড। এই দেখো রিসাইক্লিং। পড়ালেখা বাদ দিয়ে তারপরে যাও, ভবিষ্যতে এটা কখনো করবে না। দেখো আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, কাঁচ, কাগজ, পাল্প পেপার, প্লাস্টিক রিসাইক্লিং প্রণালী সব পড়ার দরকার নাই। রিসাইক্লিং মানে তুমি জানো এখানে তিনটা আর আছে: রিডিউস ওয়েস্ট, রিইউজ আর রিসাইকেল। রিডিউস ওয়েস্ট, রিইউজ আর রিসাইকেল। আর 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 মুভি দেখছো? তারপরে এই যে একটু ভালো করে দেখো, আয়রন রিসাইক্লিং এ 60%, অ্যালুমিনিয়াম রিসাইক্লিং 95%, কপার রিসাইক্লিং এ 85%, গ্লাস রিসাইক্লিং এ 5 থেকে 30%, পেপার রিসাইক্লিং এ 40%, প্লাস্টিক রিসাইক্লিং এ 70%। বিদ্যুৎ বা তাপশক্তির সাশ্রয় ঘটে। তাপশক্তির সাশ্রয় ঘটে, দরকার নাই। এবার আসো আয়রন। আয়রন রিসাইক্লিং সব করার দরকার নাই। আয়রন রিসাইক্লিং প্রক্রিয়ায় 3 ধরনের চুল্লি ব্যবহার করা হয়: ইলেকট্রিক আর্ক ফার্নেস, বেসিক অক্সিজেন ফার্নেস, ব্লাস্ট ফার্নেস। দরকার নেই, ব্লাস্ট ফার্নেসটা খুবই ফেমাস, মানুষে জানা রাখে। এবার একটু দেখো ভালো করে, এই জায়গা থেকে একটু পড়ো। হ্যাঁ, খুব বেশি জিনিস দরকার নাই। হ্যাঁ, যেটা যেটা লাগবে আমি ওইটা ওইটা বলে দিব, সমস্যা নাই। এগুলো লাগবে না, এগুলো থেকে প্রশ্ন আসে না। এগুলো থেকে প্রশ্ন আসে না। যেমন তোমাকে প্রশ্ন করতে পারে কপার একটি, যেমন এই যে 100% রিসাইকেল যোগ্য কোন ধাতু, কোনটা? কপার। ওকে। আর এই জায়গা থেকে আর কোনো কিছু পড়ার দরকার নেই। যেমন এই যে দেখো, কাঁচ কি 100% রিসাইক্লিং যোগ্য পদার্থ। পেপার হচ্ছে একবার রিসাইকেল করা যায়, আমরা জানি। প্লাস্টিক রিসাইক্লিং দরকার নাই। থার্মোপ্লাস্টিক রিসাইক্লিং করে দরকার নেই, দরকার নেই, এগুলো বেশি আসে না। ওকে ফাইন। এই জায়গায় গুরুত্ব টুরুত্ব আছে, এই জায়গা থেকে এত বেশি প্রশ্ন আসবে না, টেনশন নাই। ন্যানো পার্টিকেলটা লাগবে আমার। এই দেখো, কাগজ রিসাইক্লিং এর সুফল কি? জ্বালানি সাশ্রয় হওয়া, বজ্র হ্রাস পাওয়া, বৈশ্বিক উষ্ণতা হ্রাস পাওয়া। এগুলোর দরকার নাই। আমার জাস্ট ন্যানো পার্টিকেলটা পড়াইতে হবে, তাই ন্যানো পার্টিকেল থেকে একটু পড়বো আমরা। ন্যানো পার্টিকেলটা অল্প একটু পড়ালেখা আছে ন্যানো পার্টিকেল নিয়ে। ওকে। এই দেখো, শক্ত কয়লা দরকার নেই। এগুলা থেকে, এগুলা পইরা মাথা নষ্ট করার দরকার নেই, এগুলা থেকে প্রশ্ন আসবে না। যেগুলো যেগুলো বলবো এগুলো থেকে প্রশ্ন আসবে, দরকার নেই। দরকার নেই। এই যে ন্যানো পার্টিকেল, এই ন্যানো পার্টিকেলটা আমাদের অল্প একটু পড়তে হবে। ন্যানো পার্টিকেলটা করলে আমাদের এই চ্যাপ্টারের কাজ শেষ। বুঝছো? আচ্ছা। আহ ন্যানো কণা। ন্যানো কণা বলতে আমরা কি বুঝি এটা আমরা জানি। 1 ন্যানোমিটার মানে কি? 10⁻⁹ মিটার, রাইট? বা এভাবে চিন্তা করো, 1 মিটার মানে কি? 10⁻⁹ ন্যানোমিটার, এভাবে চিন্তা করতে পারো। ন্যানো কণা শ্রেণী বিভাগ, ন্যানো লেয়ার, ন্যানো টিউব, ন্যানো পার্টিকেল। কোনো জিনিস জানার দরকার নেই, এত বেশি প্রশ্ন এখান থেকে আসে না। ওকে। আচ্ছা, এবার একটু ভালো করে দেখো, 4টা হাইড্রোজেন পরমাণু পাশাপাশি রাখলে 1 ন্যানোমিটার হয়। তারপর একটি সাধারণ ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য হলো 1000 ন্যানোমিটার, মানুষের একটি চুলের ব্যাস হলো 50,000 ন্যানোমিটার। মুখস্থ করার দরকার নাই। তারপরে এই জায়গায় দরকার নাই, হাইড্রোজেন পরমাণু পারমাণবিক ব্যাসার্ধ 37 পিকোমিটার, দরকার নাই। এগুলা জীবনে প্রশ্ন আসে না। হ্যাঁ, এগুলা জীবনে প্রশ্ন আসে না, যেটা আসবে আমি ওটা তোমার বলে দিব, টেনশন করো না। এই জায়গায় দেখতে থাকো, যেগুলো দরকার আমি ওগুলো বলে দিব। এই জায়গায় আসো, কার্বন ডাই অক্সাইড অনুর আকৃতি কি? রৈখিক। পানির আকৃতি ভি শেপ। মিথেন চতুস্তলকীয়, SF6 কি অষ্টতলকীয় আমরা জানি। অনুর আকার নির্ভর করে, দরকার নাই। দৈত্যাকার অণু মানে কি? সিলিকন ডাইঅক্সাইড, তারপরে হিরক, সিলিকন কার্বাইড। এদের অণুতে কোটি কোটি পরমাণু যুক্ত থাকে, দরকার নেই পড়া। জাস্ট যেটা বলছি এটা শুনে রাখো। ন্যানোকণা পরমাণু অণুর মধ্যে পার্থক্য দরকার নাই, পরীক্ষায় আসে না। এই যে দিকে আসো, বিশ্বের সবচেয়ে ছোট টেস্ট টিউব হিসেবে পরিচিত টেস্ট টিউব হলো কার্বন ন্যানো টিউব, এটা ইম্পর্টেন্ট। ওকে। এই টিউবের আয়তন দরকার নাই, এগুলোর দরকার নেই, জাস্ট মাথায় রেখো কি কার্বন ন্যানো টিউব হচ্ছে গিয়ে কি সবচেয়ে ছোট টেস্ট টিউব। আচ্ছা, তারপরে কার্বনের 40টির বেশি বহুরূপ আছে। এদের মধ্যে কি? হীরক, তাপ
পরিবহন করে না। গ্রাফাইট কিন্তু তাপ পরিবহন করে। ও sp2 সংকরায়ন ও sp3 সংকরায়ন পড়াই ফেলছি। আচ্ছা, তারপরে গ্রাফাইট, ফুলারিন, কার্বনের ন্যানো পার্টিকেল বিদ্যুৎ সুপরিবাহী হয়, আমরা অলরেডি জানি। তাহলে গ্রাফাইট, ফুলারিন মানে বাকিবল C60, হ্যাঁ কার্বন এখানে 60টা থাকে, এগুলো কি ন্যানো পার্টিকেল, কার্বন ন্যানো পার্টিকেল বিদ্যুৎ সুপরিবাহী হয়। ওকে, জানছো? এগুলো কোনো দরকার নেই পড়া। এই যে এবার এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। সাধারণ অবস্থায় সোনার বর্ণ সোনালী হলুদ এবং সিলিকন হলো ধূসর বর্ণের, কিন্তু ন্যানো আকারে সোনা ও সিলিকন বর্ণ লাল। এই যে এইটা তোমার লাগবে, পড়ালেখা লাগবে এই জায়গাটা। কি লাগবে? এই যে এই জায়গাটা পড়বা। সব পড়ার দরকার নাই বাবা, বুঝছো? সব পড়ার দরকার নাই, একদম স্পেসিফিক ভাবে যেটা যেটা লাগবে ওইটা ওইটা পড়বা। দ্যাটস ইট। এই যে তোমার লাগবে এই লাইনটা, তার মানে কি তুমি এই লাইনটা পড়ো। তোমার আমি এত পড়া কেন দিব বলো, এত পড়া কেন দিব? তারপর এই যে সাধারণ অবস্থায় স্বর্ণের গলনাঙ্ক এত, কিন্তু 2.5 ন্যানোমিটার আকারের স্বর্ণের গলনাঙ্ক প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে বেশি কিছু পড়ার দরকার নাই ভাই, অল্প পড়ো, অল্প পড়বা, কিন্তু যা পড়বা অ্যাকুরেটলি পড়বা। দ্যাটস ইট। এই যে এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। জিঙ্ক অক্সাইড, এই যে দেখো জিঙ্ক অক্সাইড, এটা মেডিকেলও আসছে একবার। ন্যানো পার্টিকেল, জিঙ্ক অক্সাইড ন্যানো কোনো অবস্থায় সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহার করা হয়, এটা আসছে পরীক্ষায়। শিল্পক্ষেত্রে ন্যানো পার্টিকেলের সম্ভাবনা দরকার নাই। কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা দূষিত পানিকে বিশোধনে আয়রন ন্যানোকণা এবং নলকূপের পানিতে আর্সেনিক দূর করতে আয়রন অক্সাইড ন্যানোকণা রূপে ব্যবহার করা হয়। ন্যানোকণা নিয়ে পড়বা 4টা লাইন, এই যে 4টা লাইন পড়বা। তারপর আর লাগলে দেখাচ্ছি। 50 সেন্টিমিটার দৈর্ঘ্যে তামার তারকে বাঁকানো সম্ভব নয়, কিন্তু 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে তামার তারকে বাঁকানো সহজ। দরকার নাই, দরকার নাই। এই যে এই যে ভালো করা দেখো। কার্বন ন্যানোটিউবের বিদ্যুৎ পরিবাহিতা দক্ষতা অসাধারণ। ওকে। ন্যানোকণা দ্বারা সেমি কন্ডাক্টর তৈরি করা হচ্ছে। ন্যানোকণা মেমোরি সংরক্ষক হিসেবে কাজ করে। সৌরশক্তিতে বিদ্যুৎ তৈরির ফটোসেল ন্যানো পার্টিকেলের ব্যবহার ফটোসেলের দক্ষতা অনেক গুণে বৃদ্ধি করে। এই যে এই 4টা পয়েন্ট পড়বা, কণার ব্যবহার পড়বা। তারপর এই দেখো সানস্ক্রিন লোশন তৈরিতে জিঙ্ক অক্সাইড মাত্র পড়াইছি। টাইটানিয়াম অক্সাইডের ন্যানো পার্টিকেল সানস্ক্রিন লোশনে ব্যবহার করা হয়। এই জায়গায় জিঙ্ক অক্সাইডের সাথে টাইটানিয়াম অক্সাইডটাও দিয়ে দাও। জিঙ্ক অক্সাইডের সাথে কারে দিবা? জিঙ্ক অক্সাইডের সাথে টাইটানিয়াম অক্সাইডটাও দিয়ে দিবা। জিঙ্ক অক্সাইড পরীক্ষায় যদি আসে আসলো আলহামদুলিল্লাহ, না আসলে টাইটানিয়াম অক্সাইড। এই দেখো এমআরআই কন্ট্রাস্ট এজেন্ট যেমন প্যারাম্যাগনেটিক গ্যাডোলিনিয়াম আয়ন, এই কোয়ান্টাম ডট কণা যুক্ত করে এমআরআই ইমেজ পাওয়া যায়। ওকে, 5টা লাইন পড়ো বাবা, 5টা লাইন পড়ো। আর দরকার নাই, এই যে আর দরকার নাই। এই দেখো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে 95 থেকে 99% মিথেন থাকে, এটা আছে এই জায়গায় আছে। বিটুমিনাস কয়লা, এটি উন্নত মানের কয়লা। ওকে, ডান। গ্লেজিং কি? সেলুলোজ ফাইবার কি? লিগনিন কি? ক্লিংকার কি? তারপরে কিউরিং কি? এফজিডি প্ল্যান্ট কি? দরকার নাই। ইটিপি কি? ইটিপি আমরা ইয়াতে পড়বো, পরিবেশ রসায়নে পড়বো। বিলেট কি? দরকার নাই। বায়োডিগ্রেডেবল কি? ওই যে কারা কারা, ওই যেমন এই যে দেখো, এই যে দেখো প্লাস্টিক, এই যে যেমন দেখো নন বায়োডিগ্রেডেবল কে প্লাস্টিক, বায়োডিগ্রেডেবল কে সবজি আর জৈব পদার্থ। ন্যানো পার্টিকেল ফুলারিন মানে কি? ওই যে C60 একটু আগে বলছিলাম। ন্যানো টিউব সেমিকন্ডাক্টর দরকার নাই। কোয়ান্টাম ডট দরকার নাই। শেষ। এই যে দেখো তুমি ন্যানো কণা থেকে এই 5টা লাইন পড়বা, ন্যানো কণা থেকে তুমি এই 5টা লাইন পড়বা, আর কোনো কিছু পড়ার তোমার দরকার নাই। ওকে, ফাইন। তারপরে চামড়াটা খুবই ইম্পর্টেন্ট, চামড়াটা খুবই ইম্পর্টেন্ট। দেখো সবচেয়ে বেশি পানি দূষণ হয় চামড়া, একবার রিভিউ করি, আমরা ওভারঅল রিভিউ করি। চামড়ার পিকলিং এ 1.5% সালফিউরিক অ্যাসিড। বিশ্বাস করো তোমার এই 1.5% কথাটা মুখস্থ করতে হবে না। তোমার এই 1.5% কথাটা মুখস্থ করতে হবে না। তোমার এই যে আমি পড়াইলাম 1.5%, দেখবে এই 1.5% যে তুমি পড়ছো এটা তুমি অপশন দেখলে কয়ে দিতে পারবা। তারপরে আসো, এই যে ট্রিপসিন প্রতিহত করে, তোমার দরকার নাই, তুমি জাস্ট অপশন দেখলেই পেরে যাবা। শার্পিং এজেন্ট, এটা তুমি অবশ্যই মাথায় রাখবা। ক্রোম ট্যানিং, পিএইচ 3 হয়, এটা অবশ্যই তুমি মাথায় রাখবা। বাকিগুলো দেখবা তুমি অটোমেটিক পারছো, ক্রোমিক সালফেট।
ওকে, ধূলিকণা দরকার নাই। সিমেন্টের সেটিং এ জিপসামের ভূমিকা এই যে এই জমাট বাঁধতে সাহায্য করে এটা। আর সিমেন্ট সেটিং এ জিপসাম ভূমিকা করে। সেটিং মানে কি, ফেটে যাতে না যায় তখন জিপসাম ব্যবহার করা হয়। ক্যালসিয়াম সালফেট আর পানি, এটা হচ্ছে জিপসাম। সিমেন্টের বর্ণ কালো করে ফেরিক অক্সাইড, এগুলো পড়ার দরকার নাই। এই জাস্ট এই যে এই জিনিসগুলো পড়বা, বাকিগুলো পড়বা না। পোর্টল্যান্ড সিমেন্ট দরকার নাই। আচ্ছা, যেগুলো দরকার নেই এগুলো বাদ দিয়ে দিব নাকি বলো? যেগুলো দরকার নেই এগুলো বাদ দিয়ে দিই, অবশ্যই আগে ক্লাস করবা, হ্যাঁ আগে ক্লাস করবা। আগে ক্লাস, আচ্ছা বাদ দিব না, দরকার নাই, বাদ দেওয়ার দরকার নেই, যারা ক্লাস করছে তারা এমনি বুঝবে। কাগজ প্রস্তুতি কুকিং এজেন্ট হিসেবে কি সোডিয়াম সালফেট ব্যবহার করা হয়, দ্রাবক হিসেবে, একটু আগে অলরেডি বলা হয়েছে। এই যে পয়েন্ট গুলো, এগুলো প্রত্যেকটা এক একটা প্রশ্ন। 6টা প্রশ্ন তুমি ভালো করে পড়ো, 6টা প্রশ্ন ভালো করে পড়ো। এই জায়গা থেকে তুমি অলরেডি বুঝে গেছো। মানে এই যে দেখো যারা ক্লাস না করবে তারা কেমনে বুঝবে বাবা, তারা ক্লাস না করলে বুঝবে না তো, তাই না? এই যে সেলুলোজ কি, লিগনিন কি তুমি জানো, সিটিএমপির পূর্ণরূপ কি তুমি জানো, 3 ধরনের রাসায়নিক সালফাইড, আরেকটা কি সোডা পাল্প। তারপরে এগুলোর সংকেত তুমি জানো অলরেডি, এই যে সংকেত এখানে লেখাও আছে। হলুদ গ্লাস, সবুজ গ্লাস, তাপসহ দিতে জিঙ্ক জিঙ্ক অক্সাইড লাগে। তারপর বিস্কুট ফায়ারিং, এই যে ওয়ার্ড গুলা, এগুলা কিন্তু ভাই সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট এই ওয়ার্ড গুলা বারবার বলতেছি। যে কোনো একটা পরীক্ষার হলে দিয়ে দিবে, যে কোনো একটা পরীক্ষার হলে দিয়ে দিবে। ওকে, তারপরে আসো ফেলসপার, মুলাইট। ফেলসপারের জিনিস শিখাই দিছি। ফেলসপার মানে কি, ওই যে দেখো, ফেলসপার মানে এটা, এই দেখো এম, এম মানে কি মেটাল, মেটালের অক্সাইড সাথে কি থাকে, অ্যালুমিনা আর সিলিকন অক্সাইড। আর শুধু অ্যালুমিনা আর সিলিকন অক্সাইড বুঝো, শুধু অ্যালুমিনা আর সিলিকন অক্সাইড দিয়ে মুলাইট হয়। 3-2, 3:2, দেখো 3:2, একবার দেখলেই হয়ে যায়। মানে তুমি অটোমেটিক এই তোমার অপশন দিয়ে দিবে, কথা বুঝো নাই। ক্রিস্টোব্যালাইট মানে কি, ফোরেন সিলিকন ডাইঅক্সাইড। চাইনা ক্লে, কেওলিন, এগুলো সংকেত প্রচুর ইম্পর্টেন্ট বলছি। অ্যালুমিনা, সিলিকন অক্সাইড, পানি। সিলিকা, সিলিকা মানে আমরা জানি কোয়ার্টজ মানে সিলিকা বালি। তারপরে কেওলিনের সংকেত মানে ওই যে চীনামাটি। পাইরিস গ্লাস একবার করে দেখো। তারপরে কাঁচ তাপ কুপরিবাহী। এনালিং কাঁচ শিল্পের প্রধান উপাদান। তারপরে কাঁচ উৎপাদনের মূলনীতি দরকার নাই। কাঁচ মানে কি, ওই যে সিলিকন ডাইঅক্সাইড, সোডিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড, মানে সোডা অ্যাশ। আর হচ্ছে গিয়ে কি বলতো, ওই যে তোমার কি বলে, লাইম, চুন। গলন তাপমাত্রা হ্রাস করে কে, কিউলেট। বুদবুদ দূর করতে সোডিয়াম নাইট্রেট, অ্যালুমিনা এগুলো ব্যবহার করা হয়। তারপরে এই যে আইডিয়া দিয়ে দিছি, কোবাল্ট ব্লু গ্লাস। ফেরিক মানে হলুদ, ফেরাস মানে সবুজ, আমরা আয়ন শনাক্তকরণ থেকে পারি। ম্যাঙ্গানাস আয়ন, বর্ণহীন। তারপরে স্থায়িত্ব বৃদ্ধি করে কে, ডলোমাইট। খোদাই করতে HF ব্যবহার করা লাগে। জান, দেখো এই যে কাঁচ গ্লাস শেষ। তারপরে যে বিভিন্ন টাইপের গ্লাসের ব্যাপারে তোমার আইডিয়া দিয়ে দিয়েছি, সফট কেমনে, হার্ড কেমনে, ফ্লিন্ট বা লেড গ্লাস কেমনে, ক্রুজ গ্লাস কেমনে। তারপরে এই যে তোমার নবায়ন অযোগ্য কারা, নবায়ন যোগ্য কারা, এগুলা দিয়ে দিছি। তারপরে তোমার এগুলা বেশি পড়ার দরকার নাই, জাস্ট হচ্ছে একটু আইডিয়া নিয়ে রাখবা, বেশি পড়ার দরকার নাই। এলপিজির ক্যালোরিফিক মান পড়ছো তুমি, দিঘিপাড়া পড়ছো, আর বড় পুকুরিয়া পড়ছো। এগুলো তো তোমার অলরেডি পড়াই দিছি, জাস্ট এই যে এই আইডিয়া গুলো থাকলেই হয়ে যাবে। এই যে এই আইডিয়া গুলো থাকলে হয়ে যাবে। পিট কয়লা, লিগনাইট, লিগনাইট কয়লা। হ্যাঁ, এটা কি লিগনাইট, এটা হচ্ছে লিগনাইট কয়লা, লিগনাইট কয়লা শেষ। পড়ালেখা অনেক সহজ যদি তুমি একটু পড়ালেখা করো। তুমি যদি পড়ালেখা না করো তাহলে পড়ালেখা সহজ না, আইডিয়া। ওকে, আমার মনে হয় ডান। বাই বাই। এটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক রসায়ন ছিল। যে এই 58 মিনিট মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, যে এই 1 ঘন্টাকে কাজে লাগাবে তার আর কোনো কিছুর প্রয়োজন নাই, অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।